প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। দেখেন, এই যে শেখ হাসিনার, তো দেখছেন খবরের শিরোনামটা হচ্ছে এই: হাসিনা সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল 12 দপ্তরে। এই মামলা কিন্তু যেন তেন মামলা না, এই মামলা রাজনৈতিক ব্যক্তিদের মামলা না, এই মামলা হচ্ছে সেই মামলা গুমের সঙ্গে জড়িত বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচার। তারা আসামি, তাদের মধ্যে কেউ সার্ভিসে আছেন, আবার কেউ সার্ভিস থেকে ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, কেউ পলাতক, কেউ দেশের ভেতরে আছে। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের 14 মাসের সব চেষ্টা সাধনা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার, এই ইস্যুটা জেনারেল ওয়াকারকে নিয়ে পরেতে একটু পরে আসছি ডিটেলে। প্রথম যে ঘটনাটা আজকে সকালের মধ্যে ঘটে গেছে, আপনারা জানেন গত 2-3 দিন আগে আইসিটি কোর্টের তাজুল চিফ প্রসিকিউটর উনি একটা ঘোষণা দিচ্ছিলেন আগামী 1 সপ্তাহে বাংলাদেশে বিরাট কিছু করবে টাইপের। অনেকেই বুঝে নাই, অনেকে খুব গুরুত্ব দিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কি করবে বুঝে উঠতে পারছিল না। এই মুহূর্তে সেনাবাহিনীর খুবই চৌকস 5 জন সাবেক কর্মকর্তা, চৌকস, এমনকি র্যাবেরও আছেন। তো র্যাব এবং আরো বিভিন্ন যে সেক্টরগুলো সেখানে যারা ডিউটি করেন, বড় বড় দায়িত্বগুলো পালন করেন, আমরা জানি সবাই সেনাবাহিনীর কিন্তু চৌকস অফিসাররা হয়ে থাকেন। তো আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদেরকে গুম এবং নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ সামনে এসেছে। এইবার হবে কিন্তু আসল খেলা। সাব্বাস ডক্টর মোহাম্মদ ইউনূস, সাব্বাস। যে ঘটনাটি ঘটালো, বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু খুশি হয়ে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি জিনিস, এবার কিন্তু হারে হারে টের পাবে ভারত থেকে শুরু করে সকলেই। আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যে এবং শেখ হাসিনা টের পেয়ে গিয়েছে, এবার ভারতের পালা। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর। বড় বড় রাজনীতিবিদরা ভয়ঙ্কর তথ্যগুলো ফাঁস করেছে এবং জানিয়েছে গণমাধ্যমে, বিস্তারিতর মাধ্যমে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, সম্পূর্ণ দেখলে সবকিছু বুঝতে পারবেন। বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট একটাই, যারা এরকম লাইভ নিউজ দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। দেখেন, এই যে শেখ হাসিনার, তো দেখছেন খবরের শিরোনামটা হচ্ছে এই: হাসিনা সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল 12 দপ্তরে। এই মামলা কিন্তু যেন তেন মামলা না, এই মামলা রাজনৈতিক ব্যক্তিদের মামলা না, এই মামলা হচ্ছে সেই মামলা গুমের সঙ্গে জড়িত বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচার। তারা আসামি, তাদের মধ্যে কেউ সার্ভিসে আছেন, আবার কেউ সার্ভিস থেকে ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, কেউ পলাতক, কেউ দেশের ভেতরে আছে। বাংলাদেশের ইতিহাসে এইভাবে গুমের ঘটনায় বিভিন্ন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচারের নজির নেই। ফলে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি ওলট পালট হবার মতন একটা পরিস্থিতিও তৈরি হতে পারে কিন্তু এই মামলার মধ্য দিয়ে। ফলে এটা ওই আসাদুজ্জামান কামালের বিচার, ওবায়দুল কাদেরের বিচার, নানকের বিচার, এটা কিন্তু মনে করবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আবারও বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। কারণ গুমের সঙ্গে জড়িত কারা? ডিজিটিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ, এমনকি বিসিবি, এই সমস্ত সংস্থাগুলোর প্রত্যেকেই তাদের ভেতরে বহু সেল ছিল, যেগুলি কি কোনোটার নাম, বিশেষ করে ডিজিএফআই যেগুলি ছিল সেগুলির নাম ছিল আয়নাঘর। সেই আয়নাঘরে কি হতো? বিচার হতো না, গুম করে সেখানে রাখা হতো বছরের পর বছর। এবং ব্যারিস্টার আরমান 8 বছর কি 9 বছরের মাথায় এসে যখন কি সরকার পতন হলো, তখন তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিয়ে আর কি করেছে? ওই সমস্ত ঘরগুলো সব মুহূর্তের মধ্যে নিশ্চিন্ন করে স্বাভাবিক ঘরে রূপান্তর করেছে, যাতে বুঝতে না পারা হয় যে এইগুলি আয়নাঘর হিসেবে ব্যবহৃত। বুঝতে পারছেন? এটাই ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন। স্বৈরাচারী শাসকরা যা করে, হাসিনা ঠিক তাই করে। আর সেই ঘটনার বিচার হচ্ছে, যার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা এবং দ্বিতীয় প্রধান হচ্ছেন শেখ হাসিনার যে বোন, ছোট বোন, শেখ রেনার দেবর জেনারেল তারেক। দর্শক মনে রাখবেন, এটা অত্যন্ত স্পর্শকাতর একটা মামলা, যার কারণে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে এটা বাহিনীর দায় না, যারা ঘটনার সাথে যুক্ত সেই ব্যক্তির দায়, এটা বাহিনীর দায় না। এটা বলার মধ্য দিয়ে বাহিনী যাতে রিয়াক্ট না করে যেন আলাদা করা হচ্ছে। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর 12 দপ্তরে পাঠানো হয় এই গ্রেপ্তারি পরোয়ানা। বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, বুধবার বিকেলেই 2 মামলায় 30 আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি এবং 12টি দপ্তরে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। 12টি দপ্তর হলো, খেয়াল করেন 12টি দপ্তর কোন কোন দপ্তর: চিফ অফ আর্মি স্টাফ,
চিফ অফ জেনারেল স্টাফ, অ্যাডজুটেন্ট জেনারেল আর্মি হেডকোয়ার্টার, ডিজিডিএফআই, ডিজিএনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার, আর্ম ফোর্সেস ডিভিশন, সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনাল সার্ভিস ডিরেক্টরেট বাংলাদেশ সেনাবাহিনী, কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল সিইও আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন। এর আগে বুধবার টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে যে আইসিতে গুমের ঘটনায় আরেক মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই দিনে সকালে এই দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। মামলায় ডিজিএফআই এর সাবেক 5 ডিজি সহ, খেয়াল করেন, ডিজিএফআই এর 5 জন সাবেক ডিজি সহ, বুঝছেন, ডিজিডিএফআই 5 জন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এর মধ্যে অনেকেই এখনো কর্মরত রয়েছেন। তবে ফরমাল চার্জ, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই পরোয়ানা জারি করে তারা আর দায়িত্বে থাকতে পারবেন না যদি কেউ দায়িত্বে থেকে থাকেন। আর প্রিয় অভিভাবক হাসিনা ইন্ডিয়া থেকে মন্ত্রণা দিচ্ছে, সেই মন্ত্রণা অনুযায়ী দেশ চলবে না, দেশ চলতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। এই যে জেনারেল ওয়াকার যে বললেন আমি দায়িত্ব নিচ্ছি, সকল গুম খুনের বিচার হবে, আপনাদের সকল দাবি অনুযায়ী কার্যক্রম হবে, তারপর পরে তিনি বলছেন আমি দায়িত্ব নিচ্ছি, সেনাবাহিনীর উপর আস্থা রাখুন। তো আপনি তো আসলে আপনি কায়দা করে এই সেনাবাহিনীকে কিন্তু টেনে আনলেন, সেনাবাহিনীকে ব্যবহার করছেন আপনার রক্ষা কবচ হিসেবে। এখন আপনি সেনাবাহিনীর নামে আপনি যে ওয়াদা করেছেন সে ওয়াদা আপনি প্রতি পদে পদে ভাঙছেন, প্রতি পদে পদে আপনি বোঝাতে চাচ্ছেন যে সেনাবাহিনীতে যারা অপরাধী তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আপনি আপনার ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য, ব্যক্তিগত ধান্দা থেকে আপনি এই কাজগুলো করছেন। এটি বলার কি বলবো, মানে আমার বলতে বিন্দু মাত্র কোনো দ্বিধা নাই। ওয়াকার সাহেব একটু ভাবুক টাইপের ভাব ধরেন না মাঝে মধ্যে, যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমি কি করতাম। এই জায়গাগুলো থেকে তিনি ঝেড়ে দিয়েছেন যে তোমাদের কেমন লাগবে, তোমাদের ভাই বন্ধুদেরকে যদি প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়, হ্যান্ডকাপ লাগানো হয়, ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিভ্রান্ত করতে চাচ্ছেন স্বয়ং সেনাপ্রধান। দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মান রক্ষার্থেই আমি কাজ করছি, অন্তত এটা আমি দাবি করতে পারি। এবং 25 থেকে 35 জন অপরাধী কর্মকর্তাকে বাঁচানোর জন্য জেনারেল ওয়াকার গং যা করছেন সেটি পুরো সেনাবাহিনীর সম্মানকে ভুলুণ্ঠিত করছে। বারবার বলছি, এখন সেনাবাহিনীর ভিতরে কি পরিমাণ ঘুষ দুর্নীতি চলে। জেনারেল ওয়াকার 627 জন ক্রিমিনাল কিভাবে আশ্রয় পেয়েছিল, কত টাকা পেয়েছিল, কারা পেয়েছিল, এই যে বদমাশ সবগুলাকে যে আপনি দেশের বাইরে পার করে দিলেন, কত টাকার বিনিময়ে, কে কোথায় পেয়েছে। আপনি মনে করেন আমাদের কাছে তথ্য নাই, এরা 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 আসমানি ডানা লাগায় উড়ে উড়ে পার হয়ে গেছে? আপনারাই পার করে দিয়েছেন এবং এর বিনিময়ও নির্ধারিত ছিল। এর বিনিময়ও আপনাদের অনেকের পেটের মধ্যে ঢুকেছে। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি না এখানে আপনার কোনো ভাগ আছে কিনা, আপনার কোনো পার্সেন্টেজ আছে কিনা। যদি থাকে আপনি গোপন করতে পারবেন না, সবই বের হয়ে আসবে। তো অর্থাৎ 5ই আগস্ট 2024 আপনার যেই মিষ্টি মিষ্টি কথা এবং আপনার দুই পাশে আপনার বিধ্বস্ত বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে আপনি যেই কথাগুলো বলছেন যে আমি দায়িত্ব নিচ্ছি, সেনাবাহিনী হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, 6 মাসের মাথায় আপনি রাওয়া ক্লাবের যে অনুষ্ঠান সেখানে যে আপনি এক ধরনের কি বলবো অডাসিটি দেখালেন। আপনার সামনে বসা আপনার সিনিয়র কর্মকর্তাদেরকে আপনি বললেন যে আরো কিছু বক্তব্য আছে, আমি যা বলছি এটি মানলে আপনাদের জন্য ভালো হবে, আমি আপনাদের উপদেশ দিচ্ছি, এটা শুনতে হবে, হ্যান হবে ত্যান হবে। এবং এখানে আপনি বলেছিলেন নো ইফ নো বাট ফুল স্টপ। তো এই অডাসিটি দেখানোর অধিকার আপনাকে কে দিছে? এটা আপনার কোন আইনে দিছে? আপনাকে ভারতের সেনাপ্রধান দিছে? আপনার পলাতক হাসিনা দিয়েছে? আপনার আম্মু, আপনার ফুফাতো, আপনার কি বলবো, আপনার এক ধরনের কি বলে শাশুড়ি বলা চলে, ফুফাতো বোনের, আপনি তো হাসিনার মামাতো বোনের জামাই। তো কি মানে কাহিনী কি আপনার? এই যে বিষয়গুলো আপনি সেনাবাহিনীকে কেন ভাই শেষ করতেছেন? ভাই বিদায় হন, প্রয়োজনে না পারলে বিদায় হন, বলেন যে ভাই মাপ চাই, আমার বিদায় করে দাও। আপনি বিদায় না করলে আপনি বিদায় হয়ে যান। কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন না। গুম খুনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন না। যতই আমাকে কুচক্রী বলেন আর উদ্দেশ্য প্রণোদিত কাজ করছি বলেন, 25 থেকে 35 জন সেনা কর্মকর্তা, অপরাধী সেনা কর্মকর্তা, গুম খুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষা করতে যে বাংলাদেশ সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানকে লুণ্ঠন করার কোনো সুযোগ আমরা ইনশাল্লাহ দেব না। আপনি যতই ঘাটতারামি করেন, যতই চোখ রাঙান, যতই ক্ষমতা দেখান, কোনো লাভ হবে না জেনারেল ওয়াকার। এই কোনো দায় মুক্তি আসবে না গুম খুনের সঙ্গে যুক্ত কারো ব্যাপারে। এবং আমি আগের অনুষ্ঠানটায় আমি দেখিয়েছি যে আন্তর্জাতিক কোনো আইনেও, আন্তর্জাতিক কোনো ভাবেও আপনি এদেরকে কোনো দায় মুক্তি দিতে পারবেন না। কারণ মানবতা বিরোধী অপরাধ কোনো ধরনের, সকল ধরনের ইন্ডেমনিটিকে আসলে বাইপাস করে, কি বলবো এটাকে, ওভাররিড করে। যে কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধকে মানবতা বিরোধী অপরাধ একে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না। কার আদেশে কিভাবে সুপিরিয়র রেসপন্সিবিলিটি যেমন আছে, যিনি আদেশ পালন করছেন তারও রেসপন্সিবিলিটি আছে। কারণ সেনাবাহিনীর আইনে সুনির্দিষ্টভাবে আছে কোনো অন্যায় আদেশ মানতে কেউ বাধ্য নয়।
অন্যায় আদেশ যারা মেনেছেন তাদেরকে এখন বিচারের মুখোমুখি হতে হবে। কারণ অন্যায় আদেশ না মেনে অনেক সেনা কর্মকর্তা, অনেক দেশপ্রেমিক সেনা কর্মকর্তা চাকরি ছেড়ে চলে গেছেন, অনেকে হেনস্থা হয়েছেন, কিন্তু অন্যায় আদেশ মানেন নাই। বাংলাদেশ সেনাবাহিনীতে এই জাতীয় কর্মকর্তার সংখ্যাও কম নয়। সো মিথ্যা বিবৃতি দিয়ে সেনাবাহিনীর নৈতিক যে বিপর্যয়ের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। জেনারেল ওয়াকার, আপনি সেনাবাহিনীর শেষ ব্যক্তি নন। আপনি আপনার হাতে সম্পূর্ণ সুযোগ থাকার পরেও গত 14 মাসে আপনার যে ভূমিকা সেটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমাদের অবসরপ্রাপ্ত মানে বঞ্চিত অফিসারদের ব্যাপারে কোনো সুরাহা হয় নাই। ডক্টর ইউনুস একটা কমিটি করে দিয়েছেন জেনারেল হাফিজের নেতৃত্বে, সেখানেও আপনি অসহযোগিতা করছেন। অর্থাৎ আপনি সবকিছুতে এক ধরনের মাসল পাওয়ার দেখাতে চাচ্ছেন। আপনি ভাবতেন যে আমি কি হনুরে, আপনি আপনার চোখের সামনে দৃষ্টান্ত হাসিনা লেস তুলে পালায় গেছে। আপনি কি মনে করেন যে হাসিনার হাতে যদি 0.0001% কোনো সম্ভাবনা থাকতো দেশে থাকার, সে পালাইতো না। এবং আপনি সম্পূর্ণ গায়ের জোরে, সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে তাকে আপনি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন, এবং যেভাবে পাঠিয়েছেন সেই প্রক্রিয়াটাও আন্তর্জাতিকভাবে অশুদ্ধ একটা প্রক্রিয়া। সেটি নিয়ে আমি কাজ করছি, সেটি নিয়ে আপনারা হয়তো খুব সহসাই আপনারা সেটা দেখবেন। আর আইএসপিআর ওই যে একটা সময় র্যাবের যে ক্রসফায়ারের গল্পের মতো সেই একই গল্প, বিবৃতি, মিথ্যা বিবৃতি, এগুলো থেকে আইএসপিআর বের হয়ে আসেন। জেনারেল সামি, আপনাকে সতর্ক করছি আমি, কোনো মিথ্যা বিবৃতি, এই যে আমাদেরকে যে গালাগালি করলেন, এর দায় কিন্তু আপনাকে অনেক দূর টানতে হবে। আমি আপনাকে বললাম, কুচক্রি মহল, কুচক্রি কাহাকে বলে কত প্রকার কি দেখতে চাও সামি, তোমাকে দেখাবো ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। তো আমি আর লম্বা করতে চাই না, বিষয়টা আপনাদের শুধু বোঝানো, দেখানো যে কিভাবে মিথ্যাচার চলছে, কিভাবে স্যাংশন পাওয়া কর্মকর্তা সেনাবাহিনীর ভেতরে বসে সেনা প্রধানকে প্রশ্ন করছে। আপনারা মনে করেন যে আন্তর্জাতিক মহল এগুলো জানে না? একটা গ্রুপ স্যাংশন পাওয়ার পরে আপনারা কি করছেন সেই জায়গাগুলো কেউ মনিটরে রাখে না, সবাই মনিটরিং এ রাখে, এবং তার প্রভাব পড়ে আসলে পুরো দেশের উপরে, পুরো বাহিনীর উপরে। এবং যখন একটা দুইটা করে অপরাধ জমতে একটা পজিশনে যায়, তখন তারা কান দেয়। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে জেনারেল ওয়াকার, আপনি নিজে সংশোধিত হন, নাহলে আপনি বিদায় হন, নাহলে আপনি নিজেই রাজসাক্ষী হয়ে যান। আপনি বলেন যে আমি এই শেখ হাসিনার আমলের যত গুম খুন যা কিছু হয়েছে, কিভাবে আদেশ গেছে, এই জুলাই বিপ্লবে ছাত্রদের উপরে সেনাবাহিনী কার আদেশে কিভাবে গুলি চালিয়েছে, আমি কোন প্রেক্ষাপটে আদেশ দিয়েছি, আমি সেই বিষয়গুলো বলতে চাই, আমি রাজসাক্ষী হতে চাই। আমি একজন মুসলমান হিসেবে আমার মৃত্যুর পরে যেন আমার জবাবদিহিটা সহজ হয়, সেই দায় থেকে আমি মুক্তি নিতে চাই। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের 14 মাসের সব চেষ্টা, সাধনা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা ঘটেছে। এরকম ঘটনা বাংলাদেশে অকল্পনীয় ছিল, অতীতে কখনো ঘটেনি। এটা জনগণের বিরাট বিজয়, জাস্ট শুরু। শুরুটাই একটা বিজয়, এটা এভাবে শুরু হবে এটাও আনইমাজিনেবল ছিল। দর্শক, খবর, ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এখন এটা সেনাপ্রধানের সাথে সম্পর্কিত কি? হ্যাঁ, সম্পর্কিত। একটু বোঝার চেষ্টা করুন। ওয়াকারুজ্জামান হাসিনার পতন ঘটাতে ভূমিকা রেখেছে, কম রক্তপাতের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। হ্যাঁ, ওয়াকার যদি হাসিনার পক্ষেও থাকতো, সেনাবাহিনী হাসিনার পক্ষে থাকলেও হাসিনার পতন কেউ ঠেকাতে পারতো না, কিন্তু আরো রক্তপাত হতো। ওয়াকার হাসিনার পক্ষে থেকে জনতার উপর গুলি করলে হয়তো আমরা অনেকে শহীদ হতাম, কিন্তু হাসিনার পতন হতো, এটা কেউ ঠেকাতে পারতো না। হয়তো হাসিনার সাথে ওয়াকারেরও পতন হতো যদি হাসিনার পক্ষে থাকতো, কিন্তু না, মিস্টার ওয়াকারুজ্জামান জনতার পক্ষে, বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে। এবং আমাদের জুলাই গণবিপ্লবে মিস্টার ওয়াকারুজ্জামানের অসামান্য অবদান রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবার বিতর্ক আছে যে হাসিনাকে অ্যারেস্ট কেন করলেন না, এগুলো নিয়ে অনেক পর্যালোচনা করা যায়, আমরা সেদিকে যাচ্ছি না। এবং হাসিনার প্রচন্ড ক্ষোভ ওয়াকারের উপর, যে বেইমানি করলো, গাদ্দারি করলো, এবং আওয়ামী লীগের লোকজন ওয়াকারকে গাদ্দার বলে। তাহলে ওয়াকার তো আমাদের লোক, আমাদের জুলাইয়ের পক্ষের শক্তি, কিন্তু সে ওয়াকারের বিরুদ্ধে কেন আমাদের বলতে হয়? পিনাকি ইলিয়াসদের কেন বলতে হয়? কনক সরোয়ারদের কেন বলতে হয়? কারণটা কি? তো দর্শক, ইউনূসের সাথে ওয়াকারের কেন দ্বন্দ্ব হবে? দুইজনেই তো জুলাইয়ের পক্ষের। কারণ হচ্ছে ইউনূসেরও কিছু ভুল আছে, যে ওয়াকারের আশেপাশে যারা ছিল বা যারা আছে, তাদের একটা বড় অংশ সরাসরি হাসিনার লেসপেন্সার বা হাসিনার নির্লজ্জ দালালি করতে করতেই তো এত দূর এসেছে, এত ঊর্ধ্বতন অফিসার হয়েছে। এরাই তো ওয়াকারের আশেপাশে। এখন সেক্ষেত্রে তাদেরকে বাঁচানো বা তাদেরকে কি করবে, এই বিষয় নিয়ে ওয়াকার একটা ধোঁয়াশার মধ্যে ছিল। আমি ইউনূসের বিষয়ে কোনো ক্লিয়ারেন্স দেননি। মানে ইউনূস যদি শুরুতে এভাবে একটা উদ্যোগ নিতেন যে মিস্টার ওয়াকার, আপনি অতীত যাই হোক, আপনি যারই আত্মীয় হন না কেন, আপনি জুলাইতে অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, অতএব আপনি জুলাইয়ের পক্ষের শক্তি, আমরা দেশ গঠন করতে চাই আপনাকে নিয়ে, আর আপনার আশেপাশে যা ওগুলো নিয়ে চিন্তা করবেন না, আপনার পাশে আমি আছি, আপনাকে রক্ষা করবো আমি। মানে ওয়াকারের সমস্যা হচ্ছে ওয়াকারকে কে প্রোটেক্ট করবে, কে রক্ষা করবে ভারতের হাত থেকে, আশেপাশে থাকা আওয়ামী জেনারেলদের হাত থেকে, এটা নিয়ে ওয়াকারের চিন্তা ছিল। ওয়াকারের ভরসা ছিল না, যেহেতু ওয়াকার হাসিনার লোক ছিল। এখানে ওয়াকার সবসময় একটা নিরাপত্তাহীনতায় ভুগত, যে কি হবে, আমার চাকরি থাকবে কি থাকবে না, তারপরে আমি নিজে কিনে অ্যারেস্ট হই, এরকম একটা আতঙ্ক ছিল। এই আতঙ্ক থেকে মিস্টার ওয়াকারুজ্জামান তার আশেপাশে আওয়ামী অফিসারদের বাঁচাতে চেষ্টা করেছে নিজের নিরাপত্তার জন্য, এবং ইউনূসের প্যারালাল একটা ক্ষমতা কায়েম রাখার চেষ্টা করেছে যাতে ওয়াকার নিজে বাঁচতে পারে। এটা হতো না,
ইউনূস বললেই হতো যে ওয়াকার তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাদের লোক, সবাই মিলে বলতো যে ওয়াকার আমরা কোনো পার্থক্য নাই, আমরা সবাই বিপ্লবের অতীতবাদ, আমরা ওয়াকারকে পূর্ণ চাকরির মেয়াদ পূর্ণ করবো এবং তাকে প্রয়োজনে ফিল্ড মার্শাল বানাবো, অথবা অনেক বড় অফিসার হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কোনো দ্বন্দ্ব নাই। এই কথা বললে আর কোনো ঝামেলাই হতো না, কিন্তু যেভাবে হোক না কেন এটা হয়নি। তারপরে তার ফল আমরা কি দেখছি? ইউনূসের সাথে ওয়াকারের দ্বন্দ্ব, প্যারালাল পাওয়ার এক্সারসাইজ করার একটা কম্পিটিশন, এবং এর অংশ হিসাবে ওয়াকারের নিজের নিরাপত্তা রক্ষার নিশ্চয়তার অংশ হিসাবে যারা গুম খুনের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে ওয়াকার বাধা দিচ্ছেন, আয়নাঘর দেখতে দেন না, অনেকে সেফ এক্সিট দিয়েছেন, এরকম ঘটনা ঘটেছে। কারণ ওয়াকার মনে করেছে এদেরকে ধরতে পারলে তো এক পর্যায়ে এসে আমাকে ধরবে, এই একটা অনিশ্চয়তা থেকে এই ঘটনা ঘটিয়েছে। ইউনূসের সাথে ওয়াকারের দ্বন্দ্বের মূল কারণ ছিল এই যে কিছু সিনিয়র আর্মি অফিসারদের বিচার, যাদের সেফ এক্সিট, এইসব প্রশ্ন। এখন এগুলো ওয়াকার কেন ঠেকাতে বলছে? ওয়াকার তো তাদেরই সাঙ্গপাঙ্গ, একসাথে তো অতীতে আকাম করেছে, কিন্তু ওয়াকার অতীতের আকাম ক্ষমা করে দিয়ে একদম ইউনূস যদি মেইন স্ট্রিম করতো তাহলে এই ঝামেলাগুলো হতো না, যেভাবে হয়েছে। এই জন্য 14 মাস ধরে ওয়াকার চেষ্টা করেছে তার সেনা অফিসারদের যেন বিচার না হয় এটা ঠেকাতে। আয়নাঘর ঠেকাতে ব্যর্থ হয়েছে, আবার এই সেনা অফিসারদের বিচার ঠেকানোর নানান চেষ্টা করেছে। ওয়াকারের এই ইউনূসের সাথে দ্বন্দ্বের আরো কারণ আছে। জাতিসংঘ থেকেও ওয়াকারকে ভয় দেখানো হয়েছে যে আপনার নিজেরই বিচার হতে পারে। জাতিসংঘ ফোন দিলে ওয়াকার জাতিসংঘের সাথে যোগাযোগ করেছে যে আপনার তদন্ত প্রতিবেদনে আমাদের সঙ্গে কি বলেছেন। জাতিসংঘ কথা বলে না, বলছে যে এটা সরকারকে বলে দিয়েছে। তো ওয়াকার নিজে প্রচন্ড আতঙ্কে ছিলেন। এই আতঙ্ক থেকেই এই ডিজিএফআই 5 মহাপরিচালক থেকে শুরু করে আরো অনেক সার্ভিং অফিসারদের বাঁচানোর চেষ্টা করেছেন, কারণ এটা নিজের নিরাপত্তার সাথে সম্পর্কিত। আর এটা নিয়ে ইউনূসের সাথে দ্বন্দ্ব অনেক সোফার ওয়াকার চেষ্টা করেছেন এবং এই কথা বলেছেন যে না, সেনা অফিসারদের যারা গুম খুনের সাথে জড়িত তাদের বিচার আমি করবো, মিলিটারি অ্যাক্ট অনুযায়ী করবো, কোর্ট মার্শাল করবো, কিন্তু কনভেনশনাল আদালতে না, বা আইসিটিতে না। মানে আইসিটিতে যেন আর্মি অফিসারদের বিচার না হয়, এটা ঠেকাতে ওয়াকারের প্রাণপণ চেষ্টা ছিল। এবং কেন এই চেষ্টা, এটা আমি প্রথম ব্যাখ্যা করেছি। এখানে ইউনূসের ভুল। ইউনূস আশ্বস্ত করলে এই ঝামেলা হতো না, আর ওয়াকারকে নিয়ে ঝামেলা না হলে বাংলাদেশ খুব সহজে আরো এগিয়ে যেতে পারতো। যেহেতু সেনাবাহিনী দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাদেরকে যেমন সুষ্ঠু নির্বাচন আরো নানান কিছুতে তাদেরকে গুরুত্বপূর্ণভাবে কাজে লাগানো যায়। তো দর্শক, কিন্তু ওয়াকারের সব চেষ্টা ব্যর্থ। নানান জল্পনা কল্পনা, এটা কি পারবে? আর্মি অফিসারদের হয়তোবা একদম পোশাক পরা আর্মি অফিসার এদেরকে দেখবেন কোর্টে নিয়ে এসেছে, আইসিটিতে নিয়ে এসেছে, আবার পোশাক খুলে নিয়ে এসেছে, হাতে হ্যান্ডকাপ। এটা মানতে পারবে না অনেকে, অনেক জল্পনা কল্পনা। এটা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, কিন্তু না, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। তাদেরকে আইসিটি কোর্টে আসতে হবে, গ্রেপ্তার হতে হবে, জেল খাটতে হবে, অন্য আসামিদের মতো হাত করা পরিয়ে তাদেরকে উঠানো হবে। এটা বাংলাদেশে একটা ইতিহাস, একটা নজির, এবং এই ইতিহাস সৃষ্টির ফলে ভবিষ্যতে গুম খুন হবে না। এই বিচার কতদূর যাবে দ্যাটস ডিফারেন্ট, কিন্তু কোন আর্মি অফিসার আর এই আকাম করতে সাহস পাবে না। একজন আর্মি অফিসার অত্যন্ত ডিসিপ্লিন, তার মধ্যে এথিক্স থাকে, অনেস্টি থাকে, কিন্তু সব বিসর্জন দিয়ে আওয়ামী দালালি করেছে, ভারতের গোলামি করেছে। না, সেই যুগ আর আসবে না। এই ঘটনার মধ্য দিয়ে সেটা নিশ্চিত হবে বলে বিশ্বাস করি। আওয়ামী লীগের শাসন আমলে বিরোধী লোকদের গুম খুন করে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে বন্দী রেখে নির্যাতন ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে 30 জনকে আসামি করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল অভিযোগ আমলে। গত পরশুদিন আন্তর্জাতিক আদালতে যে 2টা মামলা দায়ের করা হয়েছে এবং সেই 2টা মামলায় 23 জন এবং 4 জন, মোট 27 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন এই ঘটনার পরেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দ্রুততা কিন্তু আরো বাড়লো, এতে কোনো সন্দেহ নেই। এবং 5ই আগস্টের পরে আমরা যেমন ধারণা করেছিলাম যে সেনাবাহিনী সরকার হবে বন্ধু, এবং হাসিনা পলায়নের অল্প কয়েকদিন পরেই কিন্তু ডক্টর ইউনূসকে ক্যান্টনমেন্টে আমন্ত্রণ জানিয়ে সেনাপ্রধান তাকে ক্যান্টনমেন্ট পরিদর্শনের সুযোগ করে দিয়েছিলেন। খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু সমস্যাটা শুরু হয় কিন্তু এই আয়নাঘর নিয়ে। ডক্টর ইউনূস বারবার চান আয়নাঘর প্রদর্শন করতে, কিন্তু তাকে ঝুলিয়ে রেখে আয়নাঘরকে চেঞ্জ করে, আলামত নষ্ট করে, সবকিছু ড্যামেজ করে, যতটুকু সম্ভব আর কি, প্রমাণ লোপাট করে, কাগজপত্রে আগুন লাগিয়ে দিয়ে, এই সবকিছু করে মোটামুটি প্রমাণ লোপাট করে তারপর ইউনূসকে আয়নাঘর প্রদর্শন দেওয়া হয়। এবং এরপর যখন অভিযোগ দায়ের হয় তখনও কিন্তু আসলে মানে সেনাবাহিনী হ্যাপি ছিল না। তাদের কথা হচ্ছে যে সরকারই আসে আমাদেরকে ব্যবহার করে, আমরাও সরকারের কথা মতো কাজ করি, এটা তো আমাদের দোষ না, সুতরাং আমরা ইনডেমনিটি চাই। এখন যদি সেনাবাহিনীকে ইনডেমনিটি দেওয়া হয় যে সেনাবাহিনী তো যা করছে এটা হাসিনা নির্দেশে করছে, সেনাবাহিনী দোষ কি? তাহলে পুলিশও তো বলবে আমরা তো তাই করছি, তাহলে আমাদের বিচার করো কেন, তাই না? তো এইসব সমস্যা আছে। এবং এসব নিয়ে যে সেনাপ্রধান চিন্তিত তা তো বলাই বাহুল্য, যে তিনি আসলে কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। তিনি অনেকের সঙ্গে আলাপ করতেছেন হয়তোবা, এবং শুনতেছি যে হয়তোবা খুব শীঘ্রই তিনি সেনাবাহিনীর সাবেক যে প্রধানরা আছে, স্পেশালি ইকবাল করিম ভুইয়া, তার সঙ্গে বৈঠকে বসবেন যে এই পরিস্থিতি আসলে কি করা যায়। কারণ সরকার এই 27 জনের বিচার করার জন্য বদ্ধপরিকর, এবং এদের ভিতরে ভয়ঙ্কর অপরাধীরা কিন্তু ক্যান্টনমেন্টে আছে, এবং যেটার প্রমাণ এবং এভিডেন্স সহকারে সাধারণত কিন্তু একটা আগে মামলা হয়, তারপর তদন্ত হয়। কিন্তু আন্তর্জাতিক আদালতে আগেই সব তদন্ত সব হয়ে একদম কংক্রিট এভিডেন্স সহকারেই, প্রমাণ সহকারেই কিন্তু উপস্থাপন করা হয়েছে, এবং বিচারপতি এদের উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং বলেছেন যে এদেরকে অবিলম্বে
সরকারি পদ থেকে বহিষ্কার করে এদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হোক। এবং সেটা এখন সেনাপ্রধান কি করবেন সেটাই দেখার বিষয়। আপনারা জানেন যে তিনি মির্জা ফখরুলকে বাসায় ডেকেছেন, এ ব্যাপারে কথা বলেছেন এবং প্রয়োজনে হয়তোবা তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বসবেন যে কিছুটা করা যায় কিনা, এবং হয়তো তিনিও মনে করতে পারেন যে নির্বাচনের পরে হয়তো নতুন যে সরকার আসবে তাদের সঙ্গে একটা সমঝোতা হতে পারে। আপনারা অনেকেই বলবেন যে ভাই সমঝোতা এখানে আসতেছে কেন, যে অপরাধী তার বিচার হবে, এটা আমিও একমত, কিন্তু একটা বাস্তব কথা বলেন তো আমাকে। মনে করেন যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করবে কে? সরকার, সরকারের পুলিশ। এখন কোন পুলিশের সাধ্য আছে যে ক্যান্টনমেন্টে গিয়ে ওই সব বড় বড় জেনারেলকে গ্রেপ্তার করার? সেই সমস্ত পুলিশের নাই তো। এখন যদি সেনাবাহিনী তাদেরকে হ্যান্ড ওভার না করে তাহলে এখন সরকারের কি করার আছে? এই সরকার তো এমনি দুর্বল সরকার, তারা তো রাজনৈতিক সরকার না। এই কারণেই হয়তোবা সেনাবাহিনী মনে করতেছে যে রাজনৈতিক সরকার এলে হয়তো একটা সমঝোতায় আসা যাবে। কি যে সমঝোতা সেটা তখন কিন্তু মনে করতেছে। এর কারণ আছে, কারণ হচ্ছে যে গত পরশুদিন যখন এই আন্তর্জাতিক আদালত থেকে 27 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুটো মামলায় পৃথকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, আপনারা খেয়াল করে দেখবেন বিএনপি জামাত কিন্তু একটা শব্দ করেনি। বিএনপিও কোনো কথা বলেনি, জামাতও কোনো কথা বলেনি, এমনকি তাদেরকে এই ধরনের কোনো প্রশ্ন করার সুযোগও তারা সাংবাদিকদেরকে দেয়নি। আপনারা জানেন যে ডক্টর ইউনূস কিন্তু জেনারেল ওয়াকারকে সরানোর চেষ্টা করেছিল একবার, কিন্তু তিনি সফল হননি শুধু বিএনপির কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে। এসব করে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব তার নিয়োগটা এখন ঝুলে আছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন এইসব বিভিন্ন চিন্তা ভাবনা করেই হয়তো বিএনপি জামাত চুপ রয়েছে যে আবার কোন কথা বলে কি হয়, আরো সামনে ইলেকশন আসতেছে। তো এই কারণে অনেকে মনে করতেছেন যে যদি একটা নির্বাচিত সরকার আসে, যদি ইউনূস এদের বিচার করে যেতে না পারে, যদি নতুন সরকার আসে তাহলে হয়তো এই সেনা কর্মকর্তাদের বিচার আসলে নাও হতে পারে। এটা অনেকেই সন্দেহ করেন। কিন্তু শুধু একমাত্র দল হিসাবে আমি দেখলাম যে নাহিদ ইসলাম, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি গর্জে উঠেছেন। তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। নাহিদ ইসলাম লিখেছেন, সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা, বিশেষ করে তরুণ অফিসার এবং সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দেশ গঠন, সংস্কার এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনো নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু এই পথ চলায় সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়। বিগত ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল এবং এর প্রভাব সেনাবাহিনীতেও পড়েছিল। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, বিশেষ করে যারা র্যাব বা ডিজিএফআই দায়িত্ব পালন করেছিলেন, তারা গুম, খুন, ক্রসফায়ার সহ নানা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছেন। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময়ও তারা নিরস্ত্র জনগণের উপর গুলি চালিয়ে শত শত মৃত্যু ঘটনা ঘটিয়েছিলেন। এই ভয়াবহ বাস্তবতার পিছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা এবং রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি। গণ অভ্যুত্থানের পর আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে প্রতিষ্ঠানগুলোকে কলঙ্ক মুক্ত করা, পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা। তাহলেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করা সম্ভব। সেনাবাহিনী কলঙ্ক মুক্ত করতে হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতেই হবে। আমরা আশা করি সেনা নেতৃত্ব এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। দেখুন, আমরা আশা করি সেনা নেতৃত্ব মানে জেনারেল ওয়াকার এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রশ্ন। আমরা চাই বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী কোনোভাবেই যেন মুখোমুখি অবস্থানে না থাকে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো চায় সংঘাত ঘটুক, যাতে দেশ অস্থিতিশীল হয়ে তাদের স্বার্থ রক্ষা হয়। আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ যেমন চাই না, তেমনি সেনাবাহিনী সহ অন্য কোনো প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব এবং হস্তক্ষেপও সম্পূর্ণরূপে বন্ধ দেখতে চাই। দেশপ্রেম, সততা এবং যোগ্যতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া উচিত। আমরা 5ই আগস্ট থেকে দেশের স্থিতিশীলতা ও ঐক্য রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থিতিশীলতা বজায় রেখেই আমরা সংস্কার, বিচার ও নির্বাচনের পথে এগুচ্ছি। আমাদের সব প্রত্যাশা এখনো পূরণ হয়নি, কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে। এখন আমাদের লক্ষ্য ন্যায় বিচার অর্জন করা এবং দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম এবং অর্থনৈতিক সংস্কার সাধন করা, যেটা নাহিদ ইসলাম তার পোস্টে বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এই এনসিপি ছাড়া বিএনপি, জামাত সহ অন্য কোনো দলকে আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে 27 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে, এর পক্ষে আমরা কোনো কথা বলতে দেখিনি। সবাই খুব রসজনক ভাবে একদম চুপচাপ, কেউ কোনো কথা বলতেছে না, এক্সেপ্ট নাহিদ ইসলাম। দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত জানতে চাই যে আসলে এটার শেষটা আসলে কি হবে। আপনারা মনে করেন যে আসলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার শেষ পর্যন্ত করা সম্ভব হবে কিনা? আপনারা কমেন্টে জানাবেন। তবে শেষ খবর হচ্ছে এটাই যে ক্যান্টনমেন্টে একটা ভয়াবহ গুমোট অবস্থা, থমথমে পরিস্থিতি। কি হয় বলা যায় না, খুবই থমথমে। সবাই মন খারাপ, সবাই চিন্তা করতেছে কি ঘটতে পারে। সেনাপ্রধান তার মতো করে আলোচনা করতেছেন, বিভিন্ন কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, আইনি পরামর্শ নিচ্ছেন, সহায়তা নিচ্ছেন। সেনাপ্রধান আসলে কি করবেন? সেনাপ্রধান তিনি শেখ হাসিনার আমলে কিন্তু সেনাবাহিনীতে ছিলেন, কিন্তু
সেনাপ্রধানের বিরুদ্ধে কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু কোনো অপরাধের অভিযোগ নেই, এবং যেসব কর্মকর্তারা অপরাধ করেছেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা কিন্তু অপরাধ করার সময় কেউ সেনাবাহিনীতে ছিলেন না, ছিলেন ডিজিএফআই এ, র্যাবে, এনটিএমসিতে, তারপরে বিজিবিতে। তাদের 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 প্রধান ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা আবার ফেরত গেছেন সেনাবাহিনীতে। এখন সেনাবাহিনী বলতেছে যেহেতু তারা সেনা কর্মকর্তা, সুতরাং তাদের সেনাবাহিনী বিচার হওয়া উচিত। আবার সরকার বলতেছে যেহেতু তারা অপরাধ করার সময় সিভিল বাহিনী ছিল, সুতরাং তাদের বিচার হবে আদালতে, আন্তর্জাতিক আদালতে। এখন এই হচ্ছে কি বিভিন্ন সমস্যা, আর কি সমস্যা আছে। এখন আসলে আমি যেটা বলেছিলাম গতকালকে আবার বলতেছি যে আসলে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা সমঝোতা হওয়া ছাড়া আসলে এই বিচার কার্যটা হওয়াটা খুবই অসম্ভব বলে আমার মনে হয়। তারপর দেখি, আপনারা দর্শক একটু কমেন্টে জানান যে আসলে আপনারা কি মনে করেন যে আসলে এই সেনা কর্মকর্তাদের বিচার শেষ পর্যন্ত হবে কিনা, তাদেরকে সেনা নেতৃত্ব বহিষ্কার করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে বলে। শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করবেন। সেই সাথে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন এবং এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।